আচ্ছা, যদি এমন হয় অ্যাপল কোম্পানির ফাউন্ডার স্টিভ জবস জীবনে যা যা শিখেছেন তা যদি আপনাদেরকে মাত্র ৫ মিনিটে শিখিয়ে দেয়া হয়, তাহলে বিষয়টি কেমন হবে? আজকের এই ভিডিওটি একটু অন্যরকম হতে চলেছে, তাই দেরি না করে চলুন স্টিভ জবসের জীবনের সেই মূল্যবান বক্তব্য শুনে আসি। বিশ্ববিদ্যালয়ে ভর্তির ৬ মাসের মাথায় আমি পড়ালেখা ছেড়ে দিই। অবশ্য বিশ্ববিদ্যালয় পুরোপুরি ছেড়ে যাওয়ার আগে প্রায় বছর দেড়েক আমি সেখানে ছিলাম। আমি কেন পড়ালেখা ছেড়েছিলাম? ঘটনার শুরু আমার জন্মের আগে থেকে। আমার মা ছিলেন বিশ্ববিদ্যালয়ের একজন অবিবাহিতা শিক্ষার্থী। তিনি আমাকে দত্তক দিতে চাইলেন। মা আমাকে এমন পরিবারে দত্তক দিতে চাইলেন যাদের বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি আছে। সেভাবেই সব ঠিকঠাক। এক আইনজীবী পরিবারের সাথে দফা হলো আমাকে দত্তক নেওয়ার। সমস্যা বাঁধল ঠিক আমার জন্মের সময়। শেষ মুহূর্তে সেই দম্পতি ভেবে দেখলেন তারা আসলে একটা কন্যা শিশু চান। তখন ওয়েটিং লিস্ট থেকে ফোন গেল আরেক দম্পতির কাছে, আমাদের কাছে একটি ছেলে শিশু এসেছে, আপনারা কি তাকে দত্তক নিতে আগ্রহী? অবশ্যই। এভাবেই আমার নতুন বাবা মার কোলে চলে গেলাম আমি। কিন্তু আমার মা কিভাবে যেন খবর পেয়ে গেলেন এই নতুন বাবা মা কেউই আসলে কলেজের দোরগোড়া বেরোয়নি। মা তো রেগে আগুন। অবশেষে তাকে বহু কষ্টে ঠান্ডা করা গেল এই শর্তে যে একদিন আমাকে অবশ্যই কলেজে পাঠানো হবে। আমার নতুন বাবা মা তাদের কথা রাখলেন। সেদিনের সেই ছোট্ট আমি ১৭ বছর পর সত্যি সত্যি কলেজে পা রাখলাম। কিন্তু বোকার মতো স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির মতো ব্যয়বহুল একটা বিশ্ববিদ্যালয় বেছে নিলাম, যে বেচারি বাবা মার সারা জীবনের সঞ্চয় জলের মতো খরচ হতে লাগলো আমার পিছনে। এভাবে ৬ মাস চলার পর ভেবে দেখলাম ভুল, সবই ভুল। আমি যে আসলে জীবনে কি করতে চাই সেটাই ভেবে পাচ্ছি না। কলেজের পড়ালেখা বিরাট যন্ত্রণা। এই আপদ বয়ে বেড়ানোর কোনো মানে দেখলাম না। হুট করে সিদ্ধান্ত নিলাম ড্রপ আউট হয়ে যাই। ঠান্ডা মাথায় ভাবতে গেলে নিজেকে বেকুব মনে হওয়ার কথা, কিন্তু আমার কেন যেন অনুভব হলো একদম ঠিক কাজ করেছি। মন যদি নাই টেকে, কেন তবে ঝুলে থেকে খামাখা নিজেকে কষ্ট দেওয়া? সুতরাং কয়দিন পর দেখা গেল আমি মহানন্দে ক্লাস করা ছেড়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছি ক্যাম্পাসে। বিভিন্ন ডিপার্টমেন্টে ঘোরাঘুরি করি, যখন যেই ক্লাস ইন্টারেস্টিং লাগে সেখানে ঢু মেরে আসি। ব্যাপারটা কাগজে কলমে খুব বিপ্লবী শোনাচ্ছে, কিন্তু বাস্তবে রোমান্টিসিজমের ছিটে ফোটাও ছিল না। যেহেতু আমি আর ছাত্র না, সুতরাং কোনো রুম পেলাম না। সারাদিন দৌড়াদৌড়ি করে রাতে বন্ধুদের রুমের মেঝেতে মরার মতো ঘুমাই। পকেটে কোনো পয়সা নাই, কাউকে কিছু বলতেও পারি না লজ্জায়। ক্ষুধায় চোখে অন্ধকার দেখি। কোকের বোতল কুড়িয়ে ফেরত দিলে ৫ সেন্ট করে দেয়। আমি এই কাজ করে খাওয়ার খরচ জোটানো শুরু করে দিলাম। প্রতি রবিবার ৭ মাইল হেঁটে হরে কৃষ্ণ মন্দিরে যেতাম। সেখানে ফ্রিতে বড় ভালো খাবার মিলত সেদিন। আমাদের ছোট বড় অনেক রকম স্বপ্ন থাকে, কিন্তু বাস্তবায়ন করতে পারি কতগুলো? মজার ব্যাপার হলো, এত দুঃখ কষ্টের মাঝেও আমার কোনো আফসোস ছিল না। এই ভবঘুরে জীবন নিয়ে বেশ ছিলাম। যখন যেটাতে আগ্রহ পাই সেটা নিয়ে লেগে থাকি। আমি খুব কম বয়সেই আমার ভালোবাসার জায়গাটা খুঁজে পেয়েছিলাম। ওজ এবং আমি যখন বাসার গ্যারেজে অ্যাপেলের যাত্রা শুরু করে দিলাম, তখন আমার বয়স মাত্র ২০ বছর। রাত দিন উন্মাদের মতো খাটতাম আমরা। দেখা গেল মাত্র ১০ বছরের মাথায় সেই গ্যারেজের ঘুপচিতে জন্ম নেওয়া অ্যাপেল এখন $২ বিলিয়ন বিশাল এক প্রতিষ্ঠান হয়ে দাঁড়িয়েছে, যেখানে ৪,০০০-এরও বেশি মানুষ কাজ করে। আমার ৩০তম জন্মদিনের কয়েকদিন পরই বাজারে আসলো অ্যাপেলের কালজয়ী উদ্ভাবন দ্য ম্যাকিনটশ, এবং তারপরেই আমাকে অ্যাপেল থেকে বের করে দেওয়া হলো। কি আজব কাণ্ড! নিজের হাতে তৈরি করা একটা প্রতিষ্ঠান থেকে কিভাবে কেউ আমাকে বের করে দেয়? ঘটনা হচ্ছে, অ্যাপল যখন বড় হতে লাগলো, তখন এই বিপুল কাজের চাপ সামলানোর জন্য আমরা একজন চৌকস লোককে এনেছিলাম। কয়দিন পর দেখা গেল তার সাথে আমার চিন্তাভাবনা মিলছে না। অ্যাপেলের ভবিষ্যৎ নিয়ে তার আর আমার পরিকল্পনায় আকাশ পাতাল ফারাক।
তখন দুজনের মাঝে বেশ ধুন্ধুমার কাণ্ড বেঁধে গেল এবং অ্যাপেলের পরিচালনা পর্ষদের সবাই গম্ভীর মুখে জানিয়ে দিল তাদের সমর্থন ওর সাথেই আছে। সুতরাং মাত্র ৩০ বছর বয়সে আমাকে নিজের হাতে তিল তিল করে গড়ে তোলা কোম্পানি থেকে রীতিমতো ঢাকঢোল বাজিয়ে বের করে দেওয়া হলো। সারা জীবনের ভালোবাসা আর সাধনা এক ফুৎকারে উড়ে গেল বাতাসে। আমার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে গেল কষ্টে। এরপর বেশ কিছুদিন আমি দিশেহারার মতো ঘুরে বেড়ালাম। ভেতরটা একদম এলোমেলো লাগছিল। একবার ভাবলাম সব ছেড়ে ছুড়ে নিরুদ্দেশ হয়ে যায়, কিন্তু এত দুঃখের মাঝেও একটা জিনিস অনুভব করলাম, আমার ভালোবাসাটা হারিয়ে যায়নি। অ্যাপল থেকে অপমানিত হয়ে বেরিয়ে আসতে হয়েছে আমাকে, সবার কাছে ব্যর্থতার প্রতীক এই স্টিভ জবস, কিন্তু তাতে আমার ভালোবাসার নক্ষত্র এতটুকু ম্লান হয়নি। আমি ঠিক করলাম সবকিছু নতুন করে শুরু করব। প্রকৃতির এই এক লীলা খেলা। অ্যাপল থেকে ছাঁটাই হওয়ার পর আমার মনে হচ্ছিল লজ্জায় মাটিতে মিশে যাই, কিন্তু পিছনে ফিরে তাকালে মনে হয় আরে এর থেকে চমৎকার আর কী বা হতে পারত জীবনে। সাফল্যের একটা বিশাল ভার আছে, হাজারো প্রত্যাশা আর দম্ভ বুকের মাঝে পাথর হয়ে চেপে বসে। সবসময় একটা গণ্ডির ভিতর চলতে হয়, চাইলেই যা ইচ্ছা করা যায় না। কিন্তু আমি যেহেতু সবকিছু একদম নতুন করে শুরু করছি, আমার এরকম কোনো ঝামেলাই নেই। যা ইচ্ছা যেমন খুশি তেমন চলার আনন্দে বিভোর আমি প্রত্যাশার শিকল ভেঙে ডুব দিলাম সৃজনশীলতার এক অপূর্ব জগতে। পরের ৫ বছরে আমি নেক্সট নামে একটা কোম্পানি খুললাম, তারপর পিক্সার নামে আরও একটা, এবং প্রেমে পড়লাম অসাধারণ এক রমণীর। বিয়ে করে ফেললাম দুজনে। এই পিক্সার থেকেই আমরা বের করলাম পৃথিবীর প্রথম কম্পিউটার অ্যানিমেটেড ফিল্ম টয় স্টোরি। এখন তো পিক্সার পৃথিবীর সবচেয়ে সফল অ্যানিমেশন স্টুডিও। এই সময় দারুণ চমকপ্রদ এক কাহিনী ঘটল। অ্যাপল নেক্সটকে কিনে নিল। আমি আবারও ফিরে আসলাম প্রাণের প্রতিষ্ঠানে। নেক্সটে আমরা যেই প্রযুক্তি উদ্ভাবন করেছিলাম সেটার উপর ভিত্তি করেই অ্যাপেলের আজ এই জয় জয়কার। লরেন আর আমি দুজনে গড়ে তুললাম দারুণ সুখী একটি পরিবার। আমি বুকে হাত দিয়ে বলতে পারি, সেদিন অ্যাপল থেকে ছাঁটাই না হলে এই অসাধারণ ব্যাপারগুলো ঘটতই না আমার জীবনে। এটাই তো জীবনের আনন্দ। মাঝে মধ্যে এমন সব ঘটনা ঘটবে যে মাথায় আকাশ ভেঙে পড়বে, কিন্তু হাল না ছাড়লেই দেখবে সবকিছু নতুন করে আরো সুন্দর হয়ে উঠছে। জীবনের রংধনু আরো বর্ণিল হয়ে দেখা দিচ্ছে তোমার কাছে। অনিবার্য মৃত্যু আমাকে গ্রাস করতে এসেছিল, অথচ কি অবাক বিস্ময়ে বেঁচে রইলাম আমি। ভালোবাসার জায়গাটি খুঁজে পাওয়ার চেয়ে সুন্দর আর কিছুই হয় না। জীবনের নেশাই হয়ে উঠুক পেশা। মেরে মেরে ছাপোষা একটা জীবন কাটানোর কোনো মানে হয় না। জীবন এত সস্তা না। তোমার মাঝে যে ছাইচাপা বারুদ আছে সেটাকে বের করে আনো, জ্বালিয়ে দাও পৃথিবী ভালোবাসার উচ্ছ্বাসে। মহৎ কিছু করো, পৃথিবীর যে বড় প্রয়োজন তোমাকে। জগৎটাকে ঘুরে দেখো, উপলব্ধি করো জীবনের মানে। দেখবে আপনা থেকে অনুভব করবে কোনো কিছুর প্রতি একটা তীব্র আবেগ। যে স্বপ্নের তাড়নায় ছুটে চলা যায় হাজার বছর অটল পরিশ্রমে। কাজের মধ্যেই ভালোবাসা, কাজের মধ্যেই জীবন। জীবনামৃতের মতো বেঁচে থাকার প্রশ্নই ওঠে না। তোমার ভালোবাসার নক্ষত্রটি খুঁজে বের করো, হাল ছেড়ো না, কখনো না। বছরখানেক আগে আমার ক্যান্সার ধরা পড়ল। ডাক্তার থমথমে মুখে জানালেন আমার ক্যান্সারটা সেরে যাবার সম্ভাবনা খুব কম। মাস 6 বেঁচে থাকতে পারলে সেটাই হবে পরম পাওয়া। স্ক্যানে দেখা গেল আমার প্যানক্রিয়াস একটা টিউমার ধরা পড়েছে। প্যানক্রিয়াস কী জিনিস সেটাই আমি জানি না। ডাক্তার বললেন বাসায় গিয়ে বিশ্রাম নিতে, পরিবারের সাথে সময় কাটাতে, সবকিছু গোছগাছ করে নিতে। আমি বুঝলাম বিদায়ের ঘণ্টা বেজে গেছে। আমার বাচ্চাগুলো কি সুন্দর প্রাণবন্ত, ওদের হাসি দেখলেই মন জুড়িয়ে যায়। তাদেরকে আমি কিভাবে বলবো বাবা কিন্তু আর বেশি দিন নেই তোমাদের কোলে নিতে। আমার বুকটা ভেঙে গেল। আমি সারাদিন ডায়াগনোসিসের কাগজটা হাতে নিয়ে বসে থাকলাম। সন্ধ্যায় আরেকটা বায়োপসি করানো হলো। আমার গলার ভেতর অ্যান্ডোস্কোপ ঢুকিয়ে সেই টিউমারের কিছু কোষ নিলেন তারা।
পরীক্ষা নিরীক্ষা শেষে যখন ফলাফলের পালা, আমার স্ত্রী দেখলেন ডাক্তারের চোখ অশ্রুসিক্ত। তিনি ডুকরে উঠে জানালেন, আমি অসম্ভব সৌভাগ্যবান একজন মানুষ। আমার ক্যান্সারটা খুব বিরল পর্যায়ের, যেটা অস্ত্রোপচার করে সারানো সম্ভব। আমি সেই অস্ত্রোপচারটা করালাম এবং এখন আমি একদম সুস্থ একজন মানুষ। মৃত্যুকে এত কাছে থেকে আমি আর কখনো দেখিনি। অনিবার্য মৃত্যু আমাকে গ্রাস করতে এসেছিল, অথচ কি অবাক বিস্ময়ে বেঁচে রইলাম আমি। এই যে তোমার বুকের ভেতর একটা স্বপ্নের বীজ, সেটাকে বাড়তে দাও, ডালপালা মেলতে দাও, ছড়িয়ে দাও তোমার স্বপ্ন। বিশ্বাস করো, তোমার ভেতরের স্বপ্নটাকে অনুসরণ করে কখনো ঠকবে না। সে কিভাবে যেন সবসময় আগে থেকেই জানে আমাদের জন্য কোনটা সবচেয়ে ভালো। সেই তোমাকে পথ দেখাবে অন্ধকারে, উড়িয়ে দেবে বিজয়ের নিশান।